নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। আন্তঃরাজ্য নারী পাচার চক্রের 3 অপরাধীকে ধরেছে বর্ধমান জেলা পুলিশ। এদের মধ্যে 2 জনকে রাজস্থান থেকে ধরা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সভায় জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, গলসি এলাকার এক মহিলা 2023 সালের অক্টোবর মাসের 10 তারিখে গলসি থানায় অভিযোগ করেন তার মেয়ে নিখোঁজ হয়েছে এই বয়ানে। এরপর গলসি থানার পুলিশ তাদের তদন্তের কাজ শুরু করেন। পরবর্তী পর্যায়ে তদন্ত জেলা পুলিশের মাধ্যমে আরো অনেকটা এগিয়ে যায়। গত ডিসেম্বর মাসে রাজস্থানে অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে যুক্ত 2 ব্যক্তি রমেশ কুমার ও রমেশ মিনাকে ধরে বর্ধমান জেলা পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত মেমারি থানা এলাকার বাসিন্দা আর এক অপরাধীকে 11 ফেব্রুয়ারি রাতে বর্ধমান স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এদের সকলকেই আদালতে পেশ করেছে বর্ধমান জেলা পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরো কে কে যুক্ত রয়েছে সে ব্যাপারে তদন্ত করতে চায় জেলা পুলিশ বিভাগ। 2023 সালের অক্টোবর মাসে গলসি থানায় একটা অভিযোগ আসে যে একজন মা আমাদের কাছে কমপ্লেন করেন যে ওনার মেয়েকে কিডন্যাপ করা হয় এবং ওনার মেয়েকে পাওয়া যায় না। তো এই কেস রেজিস্টার হওয়ার পর আমরা সমস্ত রকম যে ফর্মালিটিস আছে সেগুলো মেনটেন করি এবং ইনভেস্টিগেশন স্টার্ট করি। সমস্ত প্রবাবল জায়গায় আমরা আমাদের ফিজিক্যাল সোর্স, টেকনিক্যাল সোর্স সমস্ত কিছু আমরা লাগানো এবং এই ইনভেস্টিগেশনের অপেক্ষা করতে করতে বা আমরা অপেক্ষা করতে করতে এক সময় আমরা কিছু ভ্যালিড ইনফরমেশন এই সংক্রান্ত পাই এবং আমাদের 2023-এ অভিযোগ হয় এবং 2024 সালের ডিসেম্বর মাসে আমরা যে ইনপুট পাই সেই অনুযায়ী আমাদের বর্ধমান জেলা পুলিশের একটা টিম রাজস্থানের দিকে রওনা দেয়। রাজস্থানের সিরোহির ওখান থেকে পোশালিয়া বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা এই মেয়েটিকে, নাবালিকা মেয়েটিকে উদ্ধার করি এবং রমেশ কুমার নামে একজনের কাছে এই মেয়েটি আটকে ছিল। তো এবং সেই ব্যক্তিকেও আমরা অ্যারেস্ট করি। পরবর্তীকালে আমরা এদেরকে নিয়ে আসি এবং বর্ধমান কোর্টের কাছে আমরা এদেরকে পেশ করি। মেয়েটির স্টেটমেন্ট জবানবন্দি নেওয়া হয় এবং আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় রমেশ কুমারকে এবং ওখান থেকে জানা যায় যে এই রমেশ কুমার, রমেশ মিনা এবং জগদীশ বলে দুজনের কাছ থেকে এদেরকে 2,10,000 টাকায় এই মেয়েটিকে কিনেছিল এবং কিনে নিজের কাছে দীর্ঘ এই সময় আটকে রেখেছিল। তো যখন থেকে আমরা এই দুজন আরো নাম পাই, এদের পিছনে আমরা আমাদের সমস্ত টেকনিক্যাল সোর্স এবং ফিজিক্যাল সোর্স লাগাই। আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ যৌথভাবে এই কেস তদন্ত করে এবং আমাদের সিআইএ এই টিমের নেতৃত্ব দেয় এবং এই আমরা কিছু ভ্যালিড ইনপুটস পাই এবং সেই অনুযায়ী সিআইএ এর নেতৃত্বে আমাদের গলসি থানা এবং এসওজির একটা টিম জাস্ট এই জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আমরা একটা রেড প্ল্যান করি এবং আমরা আবার রাজস্থানে যাই এবং রাজস্থানে যাওয়ার পর আমরা ওখানকার বার্মিরের রিকো বলে একটা জায়গা থেকে আমরা এই রমেশ মিনা যে আছে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। তাকে আজকে বর্ধমান থানায়, আজকে বর্ধমান কোর্টের কাছে আজকে একে হাজির করা হয়েছে। ইন দ্য মিন টাইম যখন আমরা ওকে ট্রানজিটে নিয়ে আসছিলাম তখন যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে এই রমেশ মিনা এই মেমারি থানার একজন বাসিন্দা আছে যার নাম হচ্ছে খোকন আলিয়াস রহিম শেখ। এর কাছ থেকে এই মেয়েটিকে কিন্তু এরা প্রথম পারচেস করে। যখন আমরা এই ট্রানজিটের মধ্যে যখন আমরা ইনফরমেশন পাই, সঙ্গে সঙ্গে আমাদের এসওজি এবং গলসি থানার পুলিশ এটাকে ট্র্যাক করে এবং আমরা এই খোকনকে আমরা গতকাল রাতে বর্ধমান স্টেশনের কাছ থেকে একে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। আজকে এই 2 আসামিকেই আমাদের বর্ধমান কোর্টে পেশ করা হয়েছে এবং আমরা 5 দিনের পিসি রিমান্ড অলরেডি পেয়েছি। আমাদের এই কেসে এখন অব্দি যেটা রয়েছে জগদীশ বলে যে আছে, যাকে আমরা এখনো পাইনি, আমরা এদেরকে ইন্টারোগেট করবো, রমেশ মিনা এবং এই খোকনকে, এবং আশা করছি এর কাছ থেকে আমরা এই জগদীশ যে আছে এরও হদিশ পাবো এবং আমরা একেও খুব শিগগিরই আমরা অ্যারেস্ট করতে সমর্থ হব। তো এটা একটা আমরা যেটা পেয়েছিলাম ইনভেস্টিগেশন করতে করতে, যেটা একটা আন্তঃরাজ্য একটা মানব পাচার চক্র যেটা কাজ করছিল এবং আমরা এই র্যাকেটের যে মেন মাথাগুলো আছে তাদেরকে আমরা অলরেডি ধরতে সমর্থ হয়েছি। স্যার, কত তারিখে কেসটা হয়েছিল? এটা হয়েছিল হচ্ছে 10/10/2023। আর একটা বলছিলেন যে ওই যে প্রথম জায়গায় গ্রেফতার করা হলো, হ্যাঁ, একটা নাম বলেন ওই কি দুটো নাম বলেন, একটা মিনা, রমেশ কুমার যে মেয়েটিকে আটকে রেখেছিল,
প্রথমবার যখন আমরা সিরোই থেকে অ্যারেস্ট করি, পোসালিয়া থেকে মেয়েটিকে উদ্ধার করি, রমেশ কুমারের কাছ থেকে আমরা মেয়েটিকে উদ্ধার করি। রমেশ কুমারের কাছ থেকে কবে উদ্ধার করেছেন মেয়েটাকে? রমেশ কুমারের কাছ থেকে উদ্ধার করেছি ডিসেম্বর মাসে। 24শে ডিসেম্বর। এক্সাক্ট ডেটটা আমি একটু পরে বলে দিচ্ছি, ডিসেম্বর মাসে। রমেশ কুমারকে কি গ্রেফতার করেছেন? হ্যাঁ, রমেশ কুমার গ্রেফতার করে আমরা 10 দিনের পিসি নিই। রমেশ কুমারকে ইন্টারোগেট করেই আমরা জানতে পারি রমেশ, মিনা আর জগদীশের কথা। রমেশ মিনাকে ধরলেন? রমেশ কুমার এখন কিন্তু কাস্টাডিতেই আছে। রমেশ মিনাকে ধরলেন কেন? রমেশ কুমারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে রমেশ, মিনা, জগদীশের কাছ থেকে এই মেয়েটিকে 2,10,000 টাকা ও পারচেস করেছে। জগদীশের কাছ থেকে। আর জগদীশের কাছ থেকে জানতে পারলেন যে মেমারির রমেশ মিনার কাছ থেকে। রমেশ মিনার কাছ থেকে আবার জানতে পারলাম এই যে লোকাল যে ছেলেটার নাম খোকন আলিয়াস রহিম শেখ, এর নাম আমরা জানতে পারলাম। আচ্ছা, ওই জগদীশটা তাহলে বাদ চলে গেল। হ্যাঁ, একজন হচ্ছে রমেশ কুমার, যার কাছ থেকে মেয়েটা উদ্ধার হলো, আর রমেশ কুমার মেয়েটাকে কিনলো রমেশ মিনার কাছ থেকে। দুজনের নামই রমেশ। মেয়েটাকে নিয়ে গেল কিভাবে রাজস্থানে? মেয়েটাকে এরা যখন কিডন্যাপ করেছে, এখন অব্দি আমরা যেটা পেয়েছি, মানে এ তো রহিম শেখ নিয়ে গেছে, একে আমরা কাল রাতেই পেয়েছি এবং আজকে কোর্টে প্রডিউস করা হয়েছে। আমরা যে পিসি রিমান্ড নিয়েছি তাতে ইন্টারোগেট করে পুরো ব্যাপারটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। সেটাই আমাদের ধারণা। তো সেটা আজকে আমরা পিসি রিমান্ড পেয়েছি, আমরা তো সময় পাইনি, যেহেতু কাল রাতেই আমরা একে অ্যারেস্ট করেছি। আশা করি আমরা বলতে পারবো। এই কেসে ঘটনা এখনো পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে। এখন অব্দি 3 জন গ্রেফতার হয়েছে এবং একজনকে এখনো আমরা খুঁজছি। একজন হচ্ছে প্রথম জগদীশ। রমেশ কুমার গ্রেফতার হয়েছে। হ্যাঁ, রমেশ মিনাও গ্রেফতার হয়েছে। রমেশ মিনাও গ্রেফতার হয়েছে। আর রহিম শেখ গ্রেফতার রহিম হয়েছে। শেখও গ্রেফতার হয়েছে, আলিয়াস খোকন। এরা কি করতো মূলত এই মেয়েদেরকে নিয়ে? এরাই তো আন্তঃরাজ্য পাচার চক্র, যেটা আমরা পাচ্ছি। এই যে মেয়েদেরকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছিল এবং হয়তো যেমন এখান থেকে নিয়ে গেছে, আমরা এটা আরো তদন্ত সাপেক্ষে আমরা পাবো, হয়তো অন্য জায়গা, অন্য থানা এরিয়া বা অন্য রাজ্য ডিস্ট্রিক্ট থেকেও নিয়ে যাচ্ছে। এদেরকে ওখানে যে এরা বিক্রি করছে। প্রথমে তো রমেশ, মিনা, জগদীশের সাথে যে বিক্রি করেছে, তারা আবার রমেশ কুমারের কাছে বিক্রি করেছে। রমেশ কুমারের কি ইন্টেনশন ছিল? রমেশ কুমারকে আটকে রেখেছিল এই মেয়েটিকে, ওর কাছ থেকে কিনে নিয়ে। না, সেই সময় কি তারও সেখান থেকে আবার অন্য কোনো না, জায়গায়? সেখান থেকে তো আমরা পেয়েছি। সেখান থেকে হয়তো পরবর্তীকালে হয়তো আরো ট্রান্সফার হতো বা বেহাত হতো, কিন্তু তার আগেই আমরা ওকে উদ্ধার করতে পেরেছি। এরকম কি পাচ্ছেন স্যার? এরকম অনেক মেয়েকে নিয়ে চলে গেছে, এরকম কিছু পেয়েছি? এখন অব্দি পাইনি। আমরা আশা করি তদন্ত যখন এগোবে, আমরা তো মেন মাথাগুলোকে আমরা পিসি পেয়েছি, তো আশা করছি যদি এরকম কিছু থাকে নিশ্চয়ই তদন্ত সেটা বেরিয়ে আসবে। এরকম কোনো আছে মিসিং কোনো ইনফরমেশন? এখন অব্দি এরকম কিছু নেই, মানে আমরা পাইনি এর সাথে কানেক্ট করতে। কিন্তু অবশ্যই যে সমস্ত কেস আছে আমরা আবার ভেরিফাই করব, যদি কোনো লিঙ্ক পাই নিশ্চয়ই আমরা সেটা তদন্ত করব। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে বাস্তবায়িত করতে গলসি 2 নম্বর ব্লকের কিশোরকণা নবগ্রামী আদর্শ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের দ্বারা পরিবেশিত হলো বাল্য বিবাহ বিরোধী পথ নাটিকা চেতনা। গ্রামের 2 পাড়ায় এই নাটক পরিবেশিত হয়। এর মধ্যে দিয়ে এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়। শিক্ষিত করে তোলা, বাল্য বিবাহ প্রতিরোধে আইন প্রণয়ন করা। তুমি তোমার ওই আইনে কিচ্ছু হবে না, এত সহজ একজন মেয়েকে বসতির ঘরে তুলবো। বুঝতে হবে না, নারী শিক্ষিত হবে, স্বাবলম্বী হবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে। আর শোনো ভবানী, অল্প বয়সে অপরিণত শরীরে যে সন্তান জন্মায় তা হয় মৃত, তাহলে দুর্বল অসুস্থ অবস্থায়। বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন রচিত এবং শিক্ষিকা সম্পাদে পরিচালিত চেতনা নাটিকাটি সমাজকে এই বার্তা পৌঁছে দিল যে 18 বছরের নিচে কন্যাদের বিবাহ দিলে তারা কি রকম শারীরিক ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়। আয়োজকরা জানান, এ বিষয়ে অভিভাবক ও তাদের কন্যাদের প্রত্যেকেরই মধ্যে একটা সম্যক ধারণা গড়ে তোলা প্রয়োজন। তাই এই নাটক পরিবেশনা করা হলো। আজকে আপনারা এখানে কি করছেন? ব্যবস্থা করেছি, সেই পথ নাটিকার নাম হচ্ছে চেতনা। এই চেতনা নাটিকার মাধ্যমে আমরা সমাজের একটা অভিশাপ যেটা হয়ে উঠেছে বর্তমানে, একটা বড় অভিশাপ বাল্য বিবাহ, সেই সম্পর্কে আমরা সচেতনতা জাগরণ করার চেষ্টা করছি। এটা কোন জায়গা? এটা কিশোরকণা নবগ্রামী আদর্শ বিদ্যালয় থেকে দক্ষিণ দিকে অবস্থিত গুনপুকুর নামে একটি জায়গা। তোমাদের এই নাটকের বিষয়বস্তু কি ছিল?
যাতে 18 বছরের নিচে তার বিবাহ না হয়, আর নারী যেন শিক্ষিত হয়, স্বাবলম্বী হয়, সমাজে মাথা উঁচু করে বাঁচে। আমরা সরকারি একটা প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য এই নাটকটা করছি, পথ নাটিকা করা হচ্ছে। এলাকার মানুষের কেমন সাড়া পাচ্ছ? খুব ভালো, খুব ভালো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে নসিপুর গ্রামে ঈদগাহ তৈরির কাজ শুরু হলো। প্রসঙ্গত, এই গ্রামে ছিল না কোনো ঈদগাহ। বারবার গ্রামবাসীরা সরকারকে আবেদন করছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মাইনরিটি দপ্তর থেকে এই ঈদগাহ তৈরির জন্য প্রায় 22 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়, যার প্রথম কিস্তির 10 লক্ষ টাকা পাওয়া গেছে। সেই ঈদগাহ তৈরির কাজ শুরু হলো। এই উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান, ছিলেন বেরুগ্রাম অঞ্চলের পঞ্চায়েত সদস্য তথা অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখ ওরফে দানি, ওই গ্রামের পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম, মৌলানা সাহেব সহ অন্যান্য বিশিষ্ট মানুষেরা। যত দিন যাবে তত একটু করে বাড়ানো যাবে, কারণ আজকে এই যে সরকার, মামাটি মানুষের সরকার যেভাবে আজকে প্রত্যেকটা সম্পদের মানুষকে ভাবছে, আজকে যে মুখ্যমন্ত্রী আমাদের মাইনরিটি ফান্ড থেকে আমাদের 22 লক্ষ টাকা আমাদের নসিপুর কর্মস্থানে এখানে ঈদগাহ হবে, যেখানে মানুষ নামাজ পড়ে। সেই নামাজের এর থেকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে নামাজ পড়বে এবং শান্তিপূর্ণভাবে ধর্ম করবে। এটাই হচ্ছে সার্বিক মানে বাংলার যে একটা চরিত্র, যে এবং ভারতবর্ষের। মেহমুদ খান বলেন, এই ঈদগাহের খুবই প্রয়োজন ছিল। রাজ্যের সরকার সবসময়ই সাধারণ মানুষের পাশে আছে, তাই মাইনরিটি দপ্তর থেকে টাকা দেওয়া হয়েছে ঈদগাহ তৈরি করার জন্য। আজকে আমাদের নসিপুর গ্রামে যে পবিত্র একটা নামাজ পড়ার জায়গা, ঈদ আর বকরিদে নামাজ পড়ার জায়গা ছিল না। এতে গ্রামের মানুষ আপিল করেছিলেন সরকারের কাছে যাতে সুষ্ঠুভাবে আমরা নামাজ পড়তে পারি। সেই জন্য আজকে ঈদগাহ করার জন্য প্রায় 22 লক্ষ টাকা অ্যালট করেছে মামাটি মানুষের সরকার। এই ক্ষেত্রে প্রথম ফেজে 10 লক্ষ টাকা দিয়েছে, বাদবাকি কাজ শুরু হতে হতে আরও সেই টাকা এসে যাবে। সেই ক্ষেত্রে আজকে এখানে এসেছিলাম যে গ্রামের মানুষের বক্তব্য, বহুত দিনের আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আপনি আসুন, এখানে এসেছিলাম। তো প্রত্যেকের কাছে আমার অনুরোধ, যেহেতু মামাটি মানুষের সরকার আজকে চাইছে যাতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন মানুষ, ভারতবর্ষে গণতন্ত্র দেশ, বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম করতে পারে। সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে যেমন ধর্ম ভারতবর্ষে করবে এবং বাংলায় যেরকম যত রকম ধর্ম আছে তাদের যত রকম হেল্প করার সেটা করে। এটা কতগুলো পাশাপাশি গ্রাম রয়েছে এই ঈদগাহে যারা নামাজ পড়তে আসবে? এইখানে হচ্ছে নসিপুর গ্রামে শুধু একমাত্র নামাজ পড়তে আসবে, কিন্তু আমাদের হচ্ছে নিয়ম হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ এই নামাজ পড়তে পারে, এখানে কারো বাধা নেই। নামাজ পড়ার জন্য ভারতবর্ষের যদি মানুষ কেউ মুসলমানদের কেউ কোনো মানুষ এসে নামাজ পড়ে যে কোনো মসজিদে এবং যে কোনো কর্মস্থানে, কেউ যদি বলে ভারতবর্ষের যে কোনো মানুষ মারা গেছে সেখানে মাটি দেওয়া কিন্তু আমাদের ধর্ম হিসাবে, ইসলাম ধর্ম হিসাবে এটা আছে। সেই ক্ষেত্রে এই গ্রামের জন্য করা আছে, কিন্তু কেউ যদি নামাজ পড়তে আসে বাধা কিছু নেই। কটা পাড়া রয়েছে এখানে? এই গ্রামে 6-7টা পাড়া আছে এবং এখানে সকলে মিলে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে থাকে। এখানে মসজিদও একটা আছে, সবাই এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সামনে ঈদেতে আমাদের রোজা আছে, রোজাতে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং রোজাতে যেন আল্লাহ আমাদেরকে সকলকে আমাদের রোজা রাখার তৌফিক দান করুন এবং আমরা যেন যে ধর্ম যে মানুষ ধর্ম করেন প্রত্যেকের ধর্মকে সম্মান দিই এবং প্রত্যেকে যেন আমরা ধর্ম করতে পারি। এটাই হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্রতে আজকে আমরা অত্যন্ত খুশি যে আজকে সরকার, আজকে এই এলাকার মানুষ অত্যন্ত আনন্দিত যে আমরা আজকে সরকারকে আপিল করেছিলাম। এখানে আমাদের শাহাবুদ্দিন মণ্ডল এই অঞ্চলের নেতৃত্ব দেয়, আপ্রাণ চেষ্টা করেছে। এখানে আমাদের ইমানি সাহেব আছেন, ইমানি এখানে আমাদের বুথের আছে, প্রত্যেকে মিলে সহযোগিতায়
খুব আজকে ভালো সুন্দর একটা জিনিস হচ্ছে, আমি এসে অত্যন্ত খুশি। শাহাবুদ্দিন বাবু বলেন, গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল। তিনি নিজে, পঞ্চায়েত প্রধান মেহমুদ খান, বিডিও সাহেব সকলের চেষ্টায় আজ এই কাজ শুরু করা যাচ্ছে। মানুষের দীর্ঘদিনের দাবি এর ফলে মিটবে। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মহেশগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাগৃহে আয়োজিত হলো অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠান। নবদ্বীপের তৃণমূল বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহার উন্নয়ন তহবিলের টাকায় সিপিআইএম পরিচালিত মায়াপুর বামনপুকুর 1 নম্বর পঞ্চায়েতের হাতে নতুন অ্যাম্বুলেন্স তুলে দেওয়া হলো। মায়াপুর বামনপুকুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শওকত জাহানের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অন্যান্য বিশিষ্টজন। বিধায়কের উন্নয়ন তহবিলের টাকায় সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স প্রদানের বিষয়ে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা আয়েব নবী শেখ জানান, এটি একটি ভালো উদ্যোগ। আমি মনে করি শুধু এই পঞ্চায়েতেই নয়, প্রতিটি পঞ্চায়েতকেই এ ধরনের অ্যাম্বুলেন্স প্রদান করা উচিত। অ্যাম্বুলেন্স মূলত মুমূর্ষু রোগীদের জন্য, তাই এখানে রং দেখা উচিত নয়। অপরদিকে নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ বলেন, উন্নয়নমূলক কাজে আমরা কোনো রং দেখি না, তাই বিধায়কের উন্নয়ন তহবিলের 8 লাখেরও বেশি টাকায় একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হলো মায়াপুর বামনপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে। খুব ভালো উদ্যোগ, কারণ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তথা ভারতবর্ষের জননেত্রী মমতা ব্যানার্জির ভাবশিষ্য মাননীয় নবদ্বীপের বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহা মহাশয়, তিনি একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। স্থাপনটা হচ্ছে এই, মায়াপুর বামনপুকুর 1 নম্বর পঞ্চায়েত সিপিএম পরিচালিত পঞ্চায়েত হওয়া সত্ত্বেও মানে সেখানে একটা অত্যাধুনিক অ্যাম্বুলেন্স মাননীয় উপপ্রধান শওকত আলীর হাতে তুলে দিলেন। তা এখন মূল যে কথাটা হচ্ছে, উন্নয়ন সবার জন্য। মুমূর্ষ রোগী, সে বিজেপি হতে পারে, সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তৃণমূল হতে পারে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা যারা তৃণমূল কংগ্রেসের নিচুতলে আছি, তারা মমতা ব্যানার্জির নির্দেশ, মাননীয় বিধায়ক পুণ্ডরিকাক্ষ সাহার নির্দেশ মোতাবেক এবং আদেশ মোতাবেক আমরা দল মত নির্বিশেষে তার পরিষেবা দেওয়ার কাজ করি। আমরা সদা সর্বদা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি। আমার নাম তাপস ঘোষ। এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিডিও মনীষ নন্দী ও পুরপিতা বিমান কৃষ্ণ সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, তারা বলেন, এই উদ্যোগ গ্রহণে এলাকার মানুষ প্রত্যেকেই খুব উপকৃত হবেন। প্রবীণ রাজনীতিবিদ তাপস ঘোষ উপস্থিত আছেন, জেলা পরিষদের উপাধ্যক্ষ, প্রবীণ রাজনীতিবিদ, বহু সংগ্রামের সাথী সেন্টু কর মহাশয়। থেকেও বড় কথা, একজন বিধায়ক একটা পঞ্চায়েতকে অ্যাম্বুলেন্স দিয়েছে, এটা ভালো জিনিস। অ্যাম্বুলেন্স তো সবসময় মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচানোর জন্যেই মানে মানুষকে ক্যারি করে, সেক্ষেত্রে আমাদের পঞ্চায়েতকে দিয়েছে, খুশি। এটা সমস্ত কিছু ব্যতি রেখে সমস্ত পঞ্চায়েতগুলোকেই অ্যাম্বুলেন্স দেওয়া উচিত। আমার নাম আয়েব নবী শেখ, আপনি বিরোধী দলের নেতা নবদ্বীপ পঞ্চায়েত সমিতি। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।